প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমরা সবাই ইতিহাস পড়েছি, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে আমাদের ইতিহাসের বইগুলোতে এমন অনেক ঘটনা লুকিয়ে রাখা হয়েছে বা অসম্পূর্ণভাবে বর্ণনা করা হয়েছে যেগুলো আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, অথবা আমাদের পরবর্তী প্রজন্মের জানার জন্য বলতে পারেন। আমরা কেন এই কথাটি বলছি তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই কথাটি বারবার বলা হয় যে জওহরলাল নেহরু সর্বসম্মতিক্রমে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ছিলেন দেশের প্রিয়তম একজন। কিন্তু দলিল ও তথ্য ঠিক এর বিপরীতে কথা বলে। মৌলানা আজাদ 1940 সালে রামগড় অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ছাড়ো আন্দোলন এবং বেশিরভাগ কংগ্রেস নেতাদের জেলে থাকার মতো বিভিন্ন কারণের জন্য আজাদ 1946 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি পদে বহাল ছিলেন। যুদ্ধ যতই শেষ হচ্ছিল ততই স্পষ্ট হয়ে আসছিল যে ভারতের স্বাধীনতা এখন আর খুব বেশি একটা দূরে নয়। খুব স্পষ্ট ছিল যে কংগ্রেস সভাপতিকে কেন্দ্রে একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হবে, কারণ কংগ্রেস 1946 সালে নির্বাচনে কেন্দ্রীয় পরিষদে আসন জিতেছিল। একবার কংগ্রেস সভাপতি পদে নির্বাচন ঘোষণা করা হলে মৌলানা আজাদ পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। মৌলানা তার আত্মজীবনীতে লিখেছিলেন, সাধারণত প্রশ্ন জাগে যে নতুন করে কংগ্রেসে নির্বাচন হওয়া উচিত এবং একজন নতুন সভাপতি নির্বাচন করা উচিত। এই কথাটি সংবাদ মাধ্যমে আসার সাথে সাথে একটি সাধারণ দাবি ছিল যে আমাকে আরও একটি মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা উচিত। এই কথাটি আজাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী জওহরলাল নেহরুকে কষ্ট দিয়েছিল, যার নিজেরও প্রত্যাশা ছিল। যাই হোক, 1946 সালের 20 এপ্রিল গান্ধীজি নেহরুর পক্ষে তার পছন্দের কথা জানান। জওহরলাল নেহরুর প্রতি গান্ধীজির প্রকাশ্য সমর্থন সত্ত্বেও কংগ্রেস পার্টি সর্দার বল্লভভাই প্যাটেলকে সভাপতি এবং ফলস্বরূপ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। প্যাটেলকে একজন মহান কার্যকারী সংগঠক এবং নেতা হিসেবে বিবেচনা করা হতো, যার পা মাটিতে দৃঢ়ভাবে টিকে ছিল। সময়ে শুধুমাত্র রাজ্য কংগ্রেস কমিটি কংগ্রেস সভাপতিকে মনোনীত ও নির্বাচিত করতে পারত এবং 29 এপ্রিল 1946 সালটি ছিল কংগ্রেস সভাপতি এবং সেই হিসাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নের শেষ দিন। কংগ্রেস পার্টির নথির পর্যালোচনায় দেখা যায় যে গান্ধীজির পছন্দের কথা জানা সত্ত্বেও 15টি রাজ্য কংগ্রেস কমিটির মধ্যে 12টি সর্দার পটেলকে মনোনীত করেছিল, বাকি 3 জন মনোনয়ন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছিলেন। এইভাবে রাজ্য কংগ্রেস কমিটিগুলির কোনটি, যেটি সভাপতি মনোনীত নির্বাচন করার একমাত্র বৈধ সংস্থা হিসেবে পরিচিত, জওহরলাল নেহরুকে মনোনীত করেননি। যাই হোক, নেহরুর নামের প্রস্তাবটি এমন কিছু ওয়ার্কিং কমিটির সদস্যদের দ্বারা করা হয়েছিল যাদের এটি করার কোনো কর্তৃত্ব ছিল না। এরপরে জওহরলালের পক্ষে সর্দার প্যাটেলকে পিছে সরে যাওয়ার জন্য প্ররোচিত করার প্রচেষ্টা জোরদার শুরু হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য গান্ধীজি নেহরুকে বলেছিলেন, কোনো পিসিসি আপনার নাম এগিয়ে দেয়নি, শুধুমাত্র ওয়ার্কিং কমিটির কয়েকজন সদস্যই আপনার নামটি এগিয়ে দিয়েছেন। জওহর গান্ধীজির এই মন্তব্যকে সম্পূর্ণ নীরব থেকে স্বাগত জানান। একবার গান্ধীজিকে জানানো হয়েছিল যে জওহরলাল নেহরু দ্বিতীয় স্থান নেবেন না। তখন গান্ধীজি প্যাটেলকে পদত্যাগ করতে বলেন। রাজেন্দ্র প্রসাদ দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে গান্ধীজি একজন গ্ল্যামারাস নেহরুর জন্য আবারও তার বিশ্বস্ত লেফটেন্যান্টকে বলি দিয়েছিলেন এবং তিনি এও ভয় করেছিলেন যে নেহরু ব্রিটিশ পদ্ধতি অনুসরণ করবেন। বন্ধুরা, এখানে লক্ষ্য করুন কেন রাজেন্দ্র প্রসাদজি আরও একবার শব্দটির ব্যবহার করেছিলেন। তখন আরও একবার শব্দবন্ধটি ব্যবহার করছিলেন, তখন তিনি আসলে 1929, 1937 এবং 1946 সালে নেহরুর পরিবর্তে প্যাটেলকে কংগ্রেসের সভাপতির পদ দিতে গান্ধীজির অস্বীকার করার কথা উল্লেখ করেছিলেন, এবং তাও সবসময় ঠিক শেষ মুহূর্তে। বন্ধুরা, এতে এটাও বোঝা যায় যে গান্ধীজি একজন বায়াসড ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা জওহরলাল নেহরুকে দলের ঊর্ধ্বে মনে করতেন এবং সম্ভবত এই কারণেই যখনই পার্টির সিদ্ধান্ত ভিন্ন ছিল তখনই দল এবং দেশ নিয়ে চিন্তা না করে তার একগুঁয়ে স্বভাবের কারণে তিনি বারবার এবং ক্রমাগত নেহরুকে এগিয়ে দিতেন। নেহরুর অন্যতম সহানুভূতিশীল জীবনীকার মাইকেল ব্রেচার লিখেছিলেন, পদে নির্বাচনের সময় সম্মানিত অনুশীলন অনুসারে সর্দার বল্লভভাই পটেল এই পদের জন্য পরবর্তী লাইনে ছিলেন। তিনি দীর্ঘ 15 বছর করাচি অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন, যেখানে নেহরু 1936 ও 37 সালে লখনৌ এবং ফিরোজপুরের সভাপতিত্ব করেছিলেন। প্যাটেল প্রাদেশিক কংগ্রেসের কমিটিগুলির অপ্রতিরোধ্য পছন্দ ছিলেন। গান্ধীজির হস্তক্ষেপে নেহরুর নির্বাচন হয়েছিল, প্যাটেলকে পদত্যাগ করতে রাজি করানো হয়েছিল। গান্ধী যদি হস্তক্ষেপ না করতেন তাহলে প্যাটেল 1946-47 সালে ভারতের প্রথম প্রকৃত প্রধানমন্ত্রী হতেন। সর্দারের পুরস্কারটিকে ছিনতাই করা হয়েছিল এবং এর ফলে গভীর দুঃখ হলো। আমার মতে মহাত্মা গান্ধীর মতো একজন ব্যক্তির দ্বারা নিজের দলের নেতাকর্মীদের এবং জনসাধারণের সাথে এভাবে ছলনা করা সম্পূর্ণ অনুচিত। গান্ধীজি যদি নেহরুর পক্ষ নেওয়ার পরিবর্তে সত্যিকারের নির্বাচিত সর্দার প্যাটেলকে কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিতে দিতেন, তাহলে হয়তো স্বাধীন ভারতের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় দুর্ঘটনাগুলি হওয়া থেকে দেশ রক্ষা পেয়ে যেতে পারত। আর যদি এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা বাপুজি বলে জানি, তিনি তার 2 পুত্রের মধ্যে মাটির সঙ্গে জড়িত পুত্র প্যাটেলকে পরিত্যাগ করে ব্রিটিশ পদ্ধতি অনুসরণে বিশ্বাসী গ্ল্যামারাস নেহরুর হাতে দেশের শাসনভার অর্পণ করার সঠিক বলে মনে করেছিলেন। বন্ধুরা, আপনার মতে ভারতের স্বাধীনতার ঠিক আগে কংগ্রেস পার্টি নির্বাচনে এই কারচুপিকে গান্ধীজির একনায়কত্ব বলবেন নাকি অন্য কিছু?
কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।